চলে এসেছি বারাণসী স্টেশনে। এখন বাজে সকাল 9:45। এই মুহূর্তে ট্রেন 108 কিলোমিটার গতিবেগে এগিয়ে চলেছে অযোধ্যা ধামের দিকে। স্টেশন থেকে বেরোতেই চোখে পড়বে এরকম টোটো, অটো স্ট্যান্ড। রাস্তা চওড়া করার জন্য দেখলাম এখানে প্রচুর বাড়ি ভাঙা পড়েছে। হাজার হাজার পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রামলালার জন্মভূমিতে। তো আপাতত এসে উপস্থিত হয়েছি লতা মঙ্গেশকর চকে। আক্ষরিক অর্থেই এটা একটা মাস্ট ভিজিট প্লেস। তো এই রাস্তাটা পুরো এয়ারপোর্ট চলে যাচ্ছে, লখনৌ এইদিকে। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়বে এই লক্ষ্মী দুয়ার। নমস্কার নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ঠিক 7:40। এই টোটো এসে হাজির। সকাল সকাল যাত্রা শুরু করবো বারাণসী স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে যাব অযোধ্যা বন্দে ভারতে করে। তো এই বাজার বসেছে। সকাল হতে না হতেই চোখে পড়ল বাজারের চরম ব্যস্ততা। এই দেখুন, ফ্ল্যাট কালচার ইউপিতেও। উঁচু উঁচু বিল্ডিং, এটা কমপ্লেক্স বলা যেতে পারে। তো চলে এসেছি বারাণসী স্টেশনে। স্টেশনে মা ভাই আসছে। এখন বাজে সকাল 9:45। আজ সোমবার। আজ 12ই আগস্ট, সোমবার হওয়ার দরুন এই স্টেশনের যে ওয়েটিং লাউঞ্জ আছে এখানে প্রচুর ভিড় লক্ষ্য করলাম। আমাদের ট্রেন কখন এবং কোন প্ল্যাটফর্মে দেবে তার জন্য ওয়েট করছি। প্রচণ্ড ভিড়। তো ট্রেন ছেড়ে দিল বারাণসী জংশন থেকে। এর নেক্সট স্টপ 185 কিলোমিটার। মাঝখানে কোনো স্টপেজ নেই। এটা পাটনা থেকে গোমতীনগর যাচ্ছে। আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই ট্রেন জার্নির কিছু মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরলাম। এক্সপ্রেস যথেষ্ট বড়। এইখানে বোতল রাখার জায়গা, উপরে এই যে রাখার জায়গা আছে, সেন্সার আছে, হাত দিলেই লাইট জ্বলছে। এটাই আমার বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে প্রথম যাত্রা। এতদিনে আপনারা অনেকেই এই বন্দে ভারত এক্সপ্রেস সম্বন্ধে জেনে গেছেন। প্রকৃতির অপূর্ব শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি অযোধ্যা ধামের দিকে। সিট নাম্বার 48-49। টয়লেটের দিকে আসতে চোখে পড়ল একদিকে ক্লিনিং চলছে আর একদিকে চলছে ব্রেকফাস্টের তোড়জোড়। এখানে সোপ ডিসপেন্সার, এই লক, ব্লোয়ার, বেসিন, এটা ইন্ডিয়ান স্টাইল কমন, এখানে ডাস্টবিন। ওয়েস্টার্ন টয়লেটের ভেতরটাও লক্ষ্য করলাম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। ট্রেনে ওঠার মিনিট 20 পরেই চলে এলো ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট, নন ভেজ ব্রেকফাস্ট, ব্রেড, টমেটো কেচাপ, আমুল বাটার। মেয়ে খুব উৎসাহের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইয়ে কামড় লাগাবার জন্য প্রস্তুত। এই মুহূর্তে ট্রেন 108 কিলোমিটার গতিবেগে এগিয়ে চলেছে অযোধ্যা ধামের দিকে। হচ্ছে বন্দে ভারতের টিকিট আমাদের। টোটাল 3 জনের লেগেছে 2140 টাকা। তো টোটাল 78টা সিট আছে। এটা একদম লাস্ট রো। সিটের ঠিক নিচেই এখানে চার্জিং দেওয়ার প্লাগ পয়েন্ট। অযোধ্যা ধামের আগে আর 5 কিলোমিটার বাকি আছে। এই মুহূর্তে দর্শননগর পেরিয়ে গেলাম।
বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। অযোধ্যা ধাম জংশন, তো ট্রেন ঢুকে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই এসকেলেটরে করে উঠে পড়লাম। এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। স্টেশনের বাইরে বেরোতেই চোখে পড়ল অটো এবং টোটোর স্ট্যান্ড। এই হচ্ছে স্টেশনের ঠিক বাইরেটা। অযোধ্যা স্টেশন থেকে রাম মন্দির পর্যন্ত টোটোর ভাড়া মাথাপিছু 40 টাকা হওয়ার দরুন আমরা ঠিক করলাম এই 1.5 কিলোমিটার রাস্তা হেঁটেই চলে যাব। রাস্তা চওড়া করার জন্য দেখলাম এখানে সারি সারি দিয়ে প্রচুর বাড়ি ভাঙা পড়েছে, প্রচুর দোকানঘর যে ভাঙা পড়েছে সেটাও চোখে পড়ল। এগুলো ভাঙা পড়েছে, যার প্রতিফলন হয়তো ভোটে দেখা দিয়েছে। এই অযোধ্যা ধামে আসার জন্য উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে বাস পরিষেবা উপলব্ধ আছে। বারাণসী, প্রয়াগরাজ এবং লখনৌ থেকে আপনি সরাসরি এখানে বাসে করে আসতে পারেন। কলকাতা থেকে ফ্লাইটের মাধ্যমে সরাসরি অযোধ্যা ধামে আসা গেলেও ফ্লাইটের ভাড়া অত্যাধিক বেশি। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অযোধ্যায় আসার ভাড়ার যে তালিকা সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আপাতত এগোতে থাকি, বৃষ্টি পড়ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশ পথের বাঁদিকে লক্ষ্য করলাম এইরকম হুইল চেয়ার ব্যবহারের জন্য কাউন্টার করা আছে। এইখান থেকে 150 টাকার বিনিময়ে হুইল চেয়ার ভাড়া করতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, মহারাজা সুগ্রীব আজও রামনগরীতে এই সুগ্রীব কিলাতে পূজিত হন। এখানে যে স্বেচ্ছাসেবক আছেন ওনারা সরাসরি আপনাদেরকে মন্দিরের ভেতর নিয়ে যাবে। এইখানে গোশালা চোখে পড়লো। প্রবেশের আগে ঠিক ডান দিকেই এই গোশালা চোখে পড়বে। আপাতত এগিয়ে চলেছি রাম মন্দিরের দিকে। তো যেখানে গিয়ে স্টপ করে দেবে তারপর থেকে আর ক্যামেরা অ্যালাউ নয়। তো আপনাদের জন্য যতটা পারলাম তুলে ধরলাম। হাজার হাজার পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রামলালার জন্মভূমিতে শুধুমাত্র একটিবারের জন্য তাদের প্রিয় আরাধ্য দেবতা শ্রীরামকে দেখবার জন্য এসে উপস্থিত হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই রাম মন্দিরকে কেন্দ্র করে আশেপাশে যে সমস্ত মন্দির আছে সেগুলো সংস্কার করা হবে এবং আরও বেশ কিছু মন্দির তৈরি হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা পুরনো রাম মন্দির। নতুন যে মন্দির হচ্ছে তার চূড়াটা কিছুটা দেখা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দির চত্বরের ভেতর এইখানে বায়ো টয়লেটের সুবন্দোবস্ত আছে এবং আপনারা এখানে স্বচ্ছন্দে আপনাদের ব্যাগপত্র নিয়ে আসতে পারেন। মূল মন্দিরে প্রবেশের আগে এই ব্যাগপত্র এবং আপনাদের মূল্যবান জিনিসপত্র এই যে লকার রুম দেখছেন, এই লকার রুমে জমা করে একটা টোকেন দেবে। সেই টোকেন নিয়ে আপনারা মন্দির দর্শন করতে পারেন এবং মন্দির দর্শন করবার পর এই যে কাউন্টার দেখছেন, এই কাউন্টারের ঠিক উল্টো দিকের যে কাউন্টার, সেইখান থেকে আপনারা আপনাদের আবার ব্যাগপত্র ফেরত পেয়ে যাবেন। মন্দির দর্শন করবার পর এগিয়ে চললাম লতা মঙ্গেশকর চকের দিকে। কিছুটা এগোতেই চোখে পড়ল হনুমান মন্দির। এই বাঁ দিক দিয়ে ঢুকে গেলেই এই মন্দিরে যাওয়া যায়। এই মন্দিরের ভেতর হনুমান চল্লিশার যে শ্লোক আছে সেই শ্লোকগুলো খোদাই করা আছে এবং একটি বিজয় স্তম্ভ স্থাপন করা আছে। কিছুদূর এগোতেই চোখে পড়ল
এই তুলসী মানস উদ্যান। তুলসীদাস, যার নাম আপনারা সবাই জানেন, যিনি একজন মহাকবি এবং সাধকও বটে, ওনার নামানুসারেই এই পার্কটির নামকরণ করা হয়েছে। কবি তুলসীদাস, যিনি রামচরিতমানসের স্রষ্টাও বটেন। এই পার্কটির নাম আগে রানী ভিক্টোরিয়া থাকলেও পরবর্তীকালে এর নাম চেঞ্জ করে রাখা হয় তুলসী মানস উদ্যান। তো আমার হাতে টাইম নেই বলে দেখাতে পারলাম না। যদি আপনারা অযোধ্যায় আসেন তো অতি অবশ্যই এই পার্কটা একবার ঘুরে যেতে পারেন। মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অযোধ্যা ধাম। এখান থেকে 15 কিলোমিটার এয়ারপোর্ট। ঠিক ডান দিকে চলে যাচ্ছে, ডান দিকে 135 কিলোমিটার গেলে গোরখপুর, আর 140 কিলোমিটার গেলে লতা মঙ্গেশকরের 93তম জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই চকটি উদ্বোধন করেছিলেন। এই যে বিনাটা দেখতে পাচ্ছেন, এই বিনাটা প্রায় 40 ফুটের কাছাকাছি লম্বা, এবং এই চকটাকে কেন্দ্র করে যে 7টা সারগাম আছে, 7টা যে স্বর, এই 7টা স্বরের জন্য 7টা স্তম্ভ করা আছে। যদি এই অযোধ্যায় আসেন অতি অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখবেন। আক্ষরিক অর্থেই এটা একটা মাস্ট ভিজিট প্লেস। এইখান থেকেই মোটামুটি এক্সপ্রেসওয়ে বা যে হাইওয়ে সেইটা শুরু হয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা পুরো এয়ারপোর্ট চলে যাচ্ছে, লখনৌ এই দিকেই। দুর্দান্ত লাগছে। এই লতা মঙ্গেশকর চকের পাশ দিয়ে বয়ে গেছে সরজু নদী, এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তুলসী ঘাট। তুলসী মানস ঘাট দেখবার পর এগিয়ে চললাম পুরনো অযোধ্যার রাস্তা ধরে। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়বে এই লক্ষ্মী দ্বার। হনুমান মন্দিরে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার বিপরীত দিকে আপনারা দেখতে পাবেন ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প। পাম্পের পেছন দিক দিয়ে যে রাস্তাটা চলে আসছে সেইটাই পুরনো অযোধ্যার রাস্তা। সেই রাস্তা ধরে কিছুটা আসলেই চোখে পড়বে এই লক্ষ্মী দ্বার। কথিত আছে অযোধ্যার রাজা এই লক্ষ্মী দ্বারেই বাস করতেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই লক্ষ্মী দ্বারের ভেতর জনসাধারণের প্রবেশের কোনো অনুমতি নেই। দশেরা এবং দিওয়ালি উপলক্ষে খুব সুন্দর করে এটি সাজানো হয়ে থাকে। অতি সম্প্রতি বেশ কিছু সিনেমার শুটিংও এই লক্ষ্মী দ্বারের ভেতর হয়েছে। এই হচ্ছে পুরনো অযোধ্যা বলা যেতে পারে। এটা লাইট পোস্ট বা ল্যাম্প পোস্ট আছে, সেইটাই দেখুন তীর ধনুক দিয়ে কি সুন্দর একটা আর্টিস্টিক ভাব এনেছে। রামের হাত নীল কালারে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে। স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই অযোধ্যা স্টেশন থেকে বিকেল 5টার সময় আমরা বন্দে ভারতে করে ফেরত যাব বারাণসী স্টেশনে। এখনো মন্দিরে জোর কদমে কাজ চলছে, অনেক কিছুই বাকি আছে। তো সেই সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর আমার মনে হয় আসাই ভালো। ক্যামেরা অ্যালাউ নয় বলে আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না। তো আপাতত আমার মনে হয় আপনারা ওয়েট করে গেলেই ভালো হয়। আমার এক আধিকারিকের সঙ্গে কথা হলো, উনি জানালেন যে আরও প্রায় 3 বছরের ওপর কাজ আছে। কাজ যদিও জোর কদমে চলছে তবুও এই সময় লাগবেই, কারণ প্রচুর কাজ বাকি আছে এখনও।
পড়ন্ত বিকেলের রোদ্দুর গায়ে মাখতে মাখতে এগিয়ে চললাম বারাণসী জংশনের উদ্দেশ্যে। তো এই স্ন্যাক্স দিয়েছে, একটা ভুজিয়া, একটা উইঙ্কিজের মাফিনস কেক, স্ন্যাক্স, কফি, ম্যাঙ্গো জুস। প্রায় 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বারাণসী জংশন। जाएगा जा, पटना चला जा। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লক্ষ্য করলাম বারাণসী স্টেশনকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে আগেই বলেছি এই শ্যামকুঞ্জ একটা এয়ারবিএনবি, এখানে রান্না করে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে। ওনাদের দেওয়া প্রেসার কুকার দিয়ে আমরা আপাতত ভাত বসিয়ে নিয়েছি, তো এই দিয়েই রাত্রের ডিনার সারবো। বন্ধুরা, বারাণসী পর্বের এই 3য় পর্ব আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি।